আমাদের দিক থেকে তাড়াহুড়া নেই, কিন্তু ভারতের কেন তাড়াহুড়া? এর কোনো সুনির্দিষ্ট কারণ কি রয়েছে কিনা ভারতের তাড়াহুড়া করার? আপনি বর্ডারে মানুষ মারবেন, আমার প্রাইম মিনিস্টারকে দিল্লিতে নিয়ে যেয়ে বলবেন আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য বসে আছি, এটা তো কোনো প্র্যাগম্যাটিক কথাবার্তা নয়। এই যে আমাদের দেশের অপরাধীদের একটা নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভারত, এইটা একটা সুপ্রতিবেশীর আচরণ নয়। বাংলাদেশ তার স্বাধীনতা অর্জনের পরে এই দীর্ঘ পথ পরিক্রমা এই প্রথম আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সম্মানজনক একটা পজিশন নিতে পেরেছে। এই জন্য ডেফিনেটলি বাংলাদেশের বর্তমান সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ দিতে চাই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন যে আলোচনার মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থে নিশ্চিত করে উপযুক্ত সময় আমরা ভারত সফর করতে পারবো বা সফর করা হবে। এই সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া নেই, আমাদের দিক থেকে তাড়াহুড়া নেই, কিন্তু ভারতের কেন তাড়াহুড়া? এর কোনো সুনির্দিষ্ট কারণ কি রয়েছে কিনা ভারতের তাড়াহুড়া করার? দেখুন, ভারতের তাড়াহুড়ার কি কারণ এটা ভারত সরকারই ভালো জানবেন, তাদের পেছনে কি উদ্দেশ্য আছে। আমরা সবসময় আমাদের পররাষ্ট্র নীতি ঠিক করব বাংলাদেশের প্রয়োজনের আলোকে, বাংলাদেশের যে ভবিষ্যৎ গতিপথ সেটা নির্ধারণ করবে আমরা যেভাবে আমরা বাংলাদেশকে নিতে চাই, সেই নেসেসিটির আলোকে, সেই পরিকল্পনার আলোকে আমরা আমাদের বিদেশ সফর, আমাদের প্রধানমন্ত্রীর সফর, সেগুলো আমরা নির্ধারণ করব। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের শর্ত দেওয়া হয়েছে এটাই যুক্তিযুক্ত এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষা করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে আচরণ হওয়া উচিত। বাংলাদেশ তার স্বাধীনতা অর্জনের পরে এই দীর্ঘ পথ পরিক্রমা এই প্রথম আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সম্মানজনক একটা পজিশন নিতে পেরেছে। এই জন্য ডেফিনেটলি বাংলাদেশের বর্তমান সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ দিতে চাই। আমাদের খুবই যৌক্তিক দাবি যে কারাদণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তাকে ফেরত দিতে হবে, কারণ তিনি বাংলাদেশের সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ করেছেন। একটা উপযুক্ত আদালতে তার শাস্তি হয়েছে, কিন্তু তার সাঙ্গপাঙ্গ সহ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে একটা নিরাপদ আশ্রয়ে রয়েছে ভারতে। তো ভারত যেখানে আমাদের প্রতিবেশী এবং তারা দাবি করেন যে তারা একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, তারা আইনের শাসনের কথা বলেন, সেখানে একজন মানবতা বিরোধী অপরাধী তার রাষ্ট্রে যখন আশ্রিত থাকেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক চাইলে সেই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে সেখানে আদালত কর্তৃক ঘোষিত যে মানবতা বিরোধী অপরাধী তাকে প্রত্যর্পণ করা উচিত। সেটা তারা করছে না, তারা নানান বাহানায় এটাকে বিলম্বিত করার চেষ্টা করছেন। এটা বাংলাদেশের জন্য একটা মেজর ইস্যু। একই সাথে বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় একজন দেশপ্রেমিক তরুণ ছিলেন ওসমান হাদি, তাকে হত্যা করার পরে নিরাপদে তার হত্যাকারীরা তার দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে বসে আছেন। বাংলাদেশে অপরাধ করে সহসাই ভারতে চলে যাওয়া এবং সেখানে নিরাপদে আশ্রয় লাভ করা, এই যে আমাদের দেশের অপরাধীদের একটা নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভারত, এইটা একটা সুপ্রতিবেশীর আচরণ নয়। সুতরাং বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছেন যে এই সমস্ত অপরাধীদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত এবং সেটার পরে আমরা সফরের চিন্তা করব, এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু ভারতের দিক থেকে যে তাড়াহুড়োর কথা যেটা বলছেন, সেটা হতে পারে যে তারা বাংলাদেশকে নানানভাবে প্রলুব্ধ করা, নানান প্রস্তাবের ফাঁদে ফেলার চেষ্টা করা, যাতে করে বাংলাদেশ এই যে একটা সার্বভৌম সত্তার উপরে, স্বাধীন সত্তার উপরে দাঁড়ানোর চেষ্টা করছে, এই জায়গাটাকে জিওপার্ডাইজ করার জন্য তাদের পরিকল্পনা থাকবে, চাণক্য নীতি থাকবে। যেমন ইতিমধ্যে আমাদের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে আমরা জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আন্তর্জাতিক বিভিন্ন জোটে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব, ইন্ডিকেটিং যে টার্কি, পাকিস্তান এবং সৌদি আরব মিলে যে একটা সামরিক জোট হয়েছে সেদিকে যাওয়ার ব্যাপারটা তিনি ইঙ্গিত করেছেন। এরকম একটা জোটে যাওয়া এটা আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং বৈশ্বিক বন্ধুত্ব বাড়ানোর ক্ষেত্রে এটা বড় ভূমিকা পালন করবে। বাংলাদেশ যাতে এই ধরনের সিদ্ধান্ত না নিতে পারে, সম্ভবত ভারত সেটা আঁচ করতে পেরেই চেষ্টা করেছেন যে ভারতে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম সফর যদি হয় তাহলে বাংলাদেশকে নানানভাবে প্রলুব্ধ করা যায় কিনা, এখান থেকে ফিরিয়ে আনা যায় কিনা, সেই ধরনের চেষ্টা থাকতে পারে। আপাতত আমার কাছে মনে হচ্ছে সেটাই প্রধানতম কারণ। আচ্ছা, এই যে সম্ভাব্য সফর ঘিরে দুই দেশের সম্পর্কে বরফ গলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এখন এই বিষয়গুলো সুরাহা করতে আসলে সফরটা কি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি, নাকি সফর না হলেও সম্পর্ক যে বরফ সেটি গলতে পারে বলে আপনার ধারণা? দেখুন, সফরটা আনুষ্ঠানিকতা মাত্র। সম্পর্কের বরফ গলার জন্য আগের থেকে যে সমস্ত নেগোসিয়েশনগুলো হয়, ডিসকাশনগুলো হয় বিভিন্ন ইস্যুর ব্যাপারে, প্রাইম মিনিস্টার তো সর্বশেষ পর্যায়ে, এর আগে বিভিন্ন লেভেলে তো আলোচনা হতে হবে। আমাদের সাথে ভারতের অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, গঙ্গার পানি বন্টন আছে, তিস্তার পানি বন্টনের ব্যাপার আছে, অপরাধীদের প্রত্যর্পণের ব্যাপার আছে, বাংলাদেশের সাথে বর্ডার কিলিং এর যে ব্যাপার আছে প্রতিনিয়ত যে ঘটছে, বাণিজ্যের ঘাটতির ব্যাপার আছে, ইনসার্জেন্সির ব্যাপার আছে, বাংলাদেশে যারা নাশকতা করে ইন্ডিয়াতে চলে যায় সেগুলোর ব্যাপার আছে। এই সমস্ত বিষয়গুলো
এগুলো তো প্রাইম মিনিস্টার পর্যায়ে আলোচনা হবে সর্বশেষে। এটা তখন একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এটার একটা চুক্তি হয় বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়, কিন্তু মূল আলোচনাটা হয় কিন্তু নিচের দিকে। সেই আলোচনাগুলো না করে এই ইস্যুগুলোর ব্যাপারে কোনো সমঝোতায় উপনীত না হয়ে প্রাইম মিনিস্টারকে নেওয়ার জন্য তারা কেন তাড়াহুড়া করছেন, এটা বাস্তবসম্মত নয় বলে আমি মনে করি। ভারত যদি আন্তরিক হয় তাহলে ভারত সরকারের উচিত হচ্ছে যে ইস্যুগুলো নিয়ে বাংলাদেশ কথা বলছে, বাংলাদেশ যেগুলো নিয়ে সমস্যার কথা জানাচ্ছে, দাবি জানাচ্ছে, সেই বিষয়গুলোর ব্যাপারে তাদের মনোযোগী হওয়া। খুবই বার্নিং ইস্যু, খালি চোখে দেখা যায়। আপনি বর্ডারে মানুষ মারবেন, আমার প্রাইম মিনিস্টারকে দিল্লিতে নিয়ে যে বলবেন আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য বসে আছি, এটা তো কোনো প্র্যাগম্যাটিক কথাবার্তা নয়। আপনি বর্ডার কিলিং তো আপনাকে বন্ধ করতে হবে, একটা রিজনেবল জায়গায় আপনাকে রিচ করতে হবে, পানির ব্যাপারে আপনাকে একটা যুক্তিসঙ্গত সমাধানের দিকে যেতে হবে, তারপরে প্রাইম মিনিস্টার সেখানে যাবেন, এটাই বাস্তবসম্মত।